তা রানীমা, আজ আমাদের ডেকে পাঠিয়েছেন কেন? তোমরা কুমারের বিবাহের সময় যেভাবে আমাদের পাশে থেকেছো, আমাদের সাহায্য করেছো, তার জন্য আন্তরিক ধন্যবাদ তোমাদের প্রাপ্য। এ কি বলছেন রানীমা? এ তো আমাদের পরম সৌভাগ্য যে আপনি আর মহারাজ আমাদের এই সুযোগ দিয়েছেন। না না মীনাক্ষী, ওভাবে বলো না। রক্তের সম্পর্ক ছাড়াও তো তোমরা আমাদের বড় আপনজন হয়ে গেছো। তাই ধন্যবাদ দিয়ে তোমাদের ছোট করবো না। সামান্য কিছু উপহারের ব্যবস্থা করেছি তোমাদের জন্য। দাও। না না রানীমা, না বললে তো শুনবো না রেবতী। নিতেই হবে। দাঁড়া। না না রানীমা, এ আমরা নিতে পারবো না। তোমরা না নিলে কিন্তু আমি খুব দুঃখ পাবো মীনাক্ষী। না, এবার আমি খুব খুশি হয়েছি। রানীমা, আমি কিন্তু আজ আপনাকে কিছু দেখিয়ে একদম চমকে দিতে চাই। কি রেবতী? দেখি না আপনি বলতে পারেন কিনা। আমি ঠিক বুঝতে পারছি না। ভেতরে এসো। থাক থাক। দেখুন তো রানীমা, চিনতে পারেন কিনা। কই, না তো। তুমি চিনতে পারছো? আরে আরে থাক 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 থাক। না তো। আমিও তো ঠিক চিনতে পারলাম না। থাক 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 বাবা, জয় হও। বলো না একে। চিনতে পারলেন না তো? আমার পুত্র মিহির। কত বড় হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছেন, আমিও একদম চিনতে পারিনি। ঠিক যেন দিব্য পুরুষ। মিহির, কাকে খুঁজছো? রাজকুমারীকে দেখতে পাচ্ছি না তো। খনা? সে তো এখন রাজপ্রাসাদে নেই, সে তো দূর ভ্রমণে গেছে। এখন আমি নিশ্চিত
যে কে আমার জীবন রক্ষা করেছিল। ওই কিশোরী কি তাহলে? ওই মেয়েটি আমাদের ডাকাতদের হাত থেকে বাঁচিয়েছে। তারায় তারায় পথের দিশা, কালের পাতায় অমানিশা, অন্ধকারে বিদ্যা দাঁড়াও, দাঁড়াও। আলোর তুমি এক কণা। খনা, কে বলেছে একমাত্র আগুনই পারে সবকিছু পুড়িয়ে ছারখাড় করে দিতে? কখনো কখনো মানুষ যে আগুনের থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। আগুনকে তো তবু কোনোভাবে নেভানো যায়, কিন্তু মানুষকে? খনা, ভাবছিলাম সেদিনকে তোমার সাথে ওই উত্তপ্ত কথাবার্তার পর তোমার সাথে কি আমার সম্পর্কটা ঠিক আগের মতোই স্বাভাবিক থাকবে। এই ভাবনা তো স্বাভাবিক, তবে আমার মনে হয় সবকিছু তোমার উপরই নির্ভর করছে। আমার উপর? হ্যাঁ ভাই কাকা, আমার দিক থেকে আমি শুধু এটুকুনি বলতে পারি যে তুমি যা বলবে তা আমি মেনে নেব। তোমায় একটা অনুরোধ করব। কি অনুরোধ? তোমার ভবিষ্যৎবাণীর কথাটা যেন বাইরের কেউ জানতে না পারে কোনোভাবে। কেন? জানলে কি হবে? শুধু শুধু রাজবংশের ভাবমূর্তি নষ্ট হবে খনা। তাই বলছিলাম। তুমি নিশ্চিন্ত থাকো, কেউ জানতে পারবে না। তবে আমারও তোমাকে কিছু বলার আছে। বলো। মুখে হয়তো আমরা সৌজন্য দেখাচ্ছি বা আমাদের মধ্যে রক্তের সম্পর্ক আছে বলে আমরা স্বাভাবিক থাকার চেষ্টা করছি, কিন্তু আমাদের বোধহয় এটা বলা উচিত হবে না। আমরা কিন্তু ভিন্ন পক্ষ। তবে ওই যে বললাম, যতটা স্বাভাবিক থাকা যায়, কারণ হাজার হোক আমাদের এই একই রাজপ্রাসাদে থাকতে হবে। আমরা হয়তো পরস্পরকে শত্রু বলে মনে করি না, তবে মনে তিক্ততা বলে একটা ব্যাপার আছে, আর সেই তিক্ততাই হচ্ছে অশান্তির মূল কারণ। সে তিক্ততাকে জয় করতেই হবে যদি সুস্থভাবে বাঁচতে হয়। তুমি ছোট থাকতে আমার কত প্রিয় ছিলে খনা, কিন্তু কেন সেই ভালোবাসাকে নষ্ট করে দিলে? কেন কেন আমার রাজকুমার সত্তাকে এভাবে আক্রমণ করছো খনা তুমি? আর তাই তো তোমাকে এখন শত্রু ছাড়া আর কিচ্ছু ভাবতে পারছি না আমি। আর শত্রুর আক্রমণ থেকে রক্ষা করা যে কোনো রাজপুরুষের ধর্ম। আপনি ঠিকই বলেছেন সভাপতি মশাই। এবছর যদি বর্ষা ঠিক মতো না হয় তাহলে শস্য উৎপাদন নিয়ে সত্যিই চিন্তায় পড়তে হবে। তবে মহারাজ, আগামী কয়েক মাসের জন্য শস্য কিন্তু ভান্ডারে যথেষ্ট মজুত রয়েছে, সুতরাং না 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 জয়দ্রথ, আমি তোমার সব কথা বুঝতে পারছি, কিন্তু তবুও কৃষি কার্য নিয়ে তো একটা চিন্তা রয়েই যায়। মহারাজ, আপনি ঠিকই বলেছেন। জলের জন্য আমাদের তো একমাত্র প্রকৃতির উপর নির্ভর করেই থাকতে হয়। সেক্ষেত্রে বর্ষা ভালো না হলে। কিন্তু মহারাজ, এই বছরও যদি বর্ষা সেরকম ভাবে না হয় তাহলে তাহলে কি হবে বলুন তো? হ্যাঁ,
সেক্ষেত্রে এমন শস্য চাষ করতে হবে যাতে করে কম জলসেচে অধিক ফলন করানো যায়। মহারাজ, আপনিও কি আমার সাথে একমত? তাছাড়া তো আর কোনো উপায়ও নেই। তবে হ্যাঁ, এই সিদ্ধান্ত নেওয়ার আগে একবার রাজজ্যোতিষ মশাই বা আচার্যদেবের সঙ্গে কথা বলে নেওয়াটা ভালো হবে। ওনারা জ্ঞানী মানুষ, তারা নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নেবেন। বেশ, তাহলে আমাকে অনুমতি দিন মহারাজ, আমি এক্ষুনি গিয়ে একবার তাদের সঙ্গে কথা বলে আসি। নিশ্চয়ই। তবে খনা থাকলে বোধহয় রাজজ্যোতিষী মশাই এবং আচার্যদেবের সঙ্গে কথা বলার দরকার হতো না। তুমি ঠিকই বলেছো জয়দ্রথ। এই খনা এই সময় যে আবার... মহারাজ, এ বিষয়ে আমার মনে হয় রাজকুমারী খনার সাথে আলোচনা না করাটাই উচিত হবে। কেন? মহারাজ, রাজকুমারী খনা এখনো প্রথাগত শিক্ষা লাভ করেননি। সেক্ষেত্রে অনভিজ্ঞ একজন মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়াটা কি উচিত হবে? সভাপতি মশাই। প্রণাম মহারাজ। আমি বাইরে থেকে আপনাদের সব আলোচনা শুনেছি। বর্ষা নিয়ে আপনারা কোনো অকারণ চিন্তা করবেন না। বালক, তুমি এ কথা এতটা নিশ্চিন্ত হয়ে কি করে বলছো বালক? মেঘ 3 প্রকারের হয়: ঝপক, স্থপক, স্কপক। এক প্রকার মেঘে শুধুমাত্র ঋতু পরিবর্তন হয়, আরেক প্রকার মেঘে স্বল্প পরিসর স্থানে স্বল্প পরিমাণ বৃষ্টিপাত হয়, আর আরেক প্রকার মেঘে বৃহৎ অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়। সিংহলের আকাশে এই মুহূর্তে যে মেঘ ভেসে রয়েছে তা দেখে আমি নিশ্চিত যে বর্ষা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সুতরাং শস্য উৎপাদন যথেষ্ট ভালো হবে। বাহ, চমৎকার! তোমার এই আশ্চর্য মেধার প্রশংসা না করে আমি পারছি না। সত্যি সত্যি আশ্চর্য। এই থাক 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 থাক, এসো 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 এসো। বালক, তুমি কে? তুমি তুমি কোথা থেকে এসেছো? তোমার পরিচয় কি? তোমার তোমার নাম কি? আমি রাজপুরোহিত মশাইয়ের সন্তান। আমার নাম মিহির। মিহির? মিহির, তুমি তুমি কত বড় হয়ে গেছো! এসো মিহির, এসো। কতদিন পর, কত বছর পর। মিহিরের মেধা সত্যি আশ্চর্যজনক। না, এতদিনে সিংহলে এমন একজন কাউকে পাওয়া গেল যে মেধার ব্যাপারে সত্যি খনার সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারে। কি চমৎকার দেখাচ্ছে না? হ্যাঁ, ঠিক বলেছেন, খুব সুন্দর লাগছে। কি ব্যাপার রসিকা? রাজুদি, আপনার পরামর্শ প্রয়োজন আছে। পরামর্শ? আমার? হ্যাঁ, আপনার। দেখুন তো, কোন প্রদীপটা সবচেয়ে সুন্দর? কোনটা দিয়ে কুমার আর সমৃদ্ধিকে বরণ করাটা উচিত হবে? মহান আমাকে বরণ করবে? কি কারণে? সে কি কোনো রাজ্য জয় করে ফিরছে নাকি? মহানামা তো কেবলমাত্র বিবাহ করেছে, তাও আবার এমন একজনকে যার কোনো রাজ্যই নেই, নামেই রাজকুমারী। আমার কিন্তু মনে হয় এই বরণ সমৃদ্ধি সত্যিই প্রাপ্য। আর তাছাড়া
আচার্যদেব নিজে যখন বলেছেন নবদম্পতিকে উনি আশীর্বাদ করবেন, তখন তো বরণ করতে আমাদের কোনো আপত্তি থাকা উচিত নয়। সবটাতেই তোমার বাড়াবাড়ি ঐশিকা। পথের ভিখিরিকে মাথায় তুলে না নাচলে চলছে না বুঝি? শুনুন রাজুদি, এটা আমার ভদ্রতা যে আমি আপনার থেকে পরামর্শ চাইছি। আমি সিংহলের মহারানী, তাই এই অন্তঃপুরে সেটাই হবে যেটা আমি বলবো আর আমি চাই। আশা করি আপনি বুঝতে পেরেছেন। রানীমা, আজ যা হলো তা কিন্তু একদম ঠিক হলো না। রাজৌদি কিন্তু এর প্রতিশোধ ঠিক নেবে, আর তার কোপটা সমৃদ্ধির ওপর এসে পড়বে। তুমি একদম চিন্তা করো না মীনাক্ষী, সমৃদ্ধিকে আমি রক্ষা করব, কথা দিলাম। আসুন রানীমা। বৌরানী, আজকে কিন্তু তোমার খুব সুন্দর দেখাচ্ছে। শুধু সুন্দরই নয়, খুব আনন্দিত দেখাচ্ছে। আনন্দিত দেখাবে না? আজ যে রানীমার আদরের ছোট যা প্রাসাদে ফিরছে। দাও, তুমি এসো। বাহ, আরতির থালাটা তো বেশ সুন্দর সাজানো হয়েছে। কি যে বলো মীনাক্ষী, আরতির থালা তো সুন্দরই হয়। আর তাছাড়া আরতি বিষয়টাও তো খুব সুন্দর, তাই না? আসর বেশ জমে উঠেছে দেখছি। এতজন একসঙ্গে কেন? উৎসব লেগেছে নাকি? কোনো উৎসব না হোক, আনন্দ অনুষ্ঠান তো বটেই। আর তাছাড়া সমৃদ্ধি বিবাহের পর দিরাগমনে যাওয়ার সুযোগ পাইনি, তাই তো আমরা ওর দূরভ্রমণে যাওয়ার ব্যবস্থা করেছিলাম। আর আজ যখন ও ফিরবে, যদি সঠিক অভ্যর্থনা না পায়, তাহলে ওর মন খারাপ হয়ে যাবে না? আর তাছাড়া আমাকেও তো প্রমাণ করার সুযোগ দিতে হবে। আমাদের দুই জায়ের মধ্যে আর যাই থাকুক না কেন, কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। মহা মুশকিল। ত্রিজটার যা ভাবগতিক দেখছি, তাতে তার পক্ষে এই মুহূর্তে একটা গন্ডগোল বাঁধিয়ে বসাটা মোটেও অস্বাভাবিক নয়। না, আমাকেই হাল ধরতে হবে মনে হচ্ছে। সত্যি ঐশিকা, তুমি একদম ঠিক কথা বলেছ। তোমার মহত্বের কোনো তুলনাই হয় না। আশা করছি সিংহলের নববধূ তোমার মতোই মহত্বের আর ভাবনা চিন্তার অধিকারিণী হবে। রানীমা, রানীমা, কুমাররা এসে গেছেন। আরে তোমরা সবাই শাঁখ বাজাও। সমৃদ্ধি, ভ্রমণ কেমন হলো? ভালো। আর কুমার, তোমার অভিজ্ঞতা কেমন? চমৎকার। আশ্চর্য ভাই আমার, এত কিছুর পরেও বলে কি করে ভ্রমণ চমৎকার হয়েছে? নাকি সমৃদ্ধির রূপের মায়ায় সে নিজের উদ্দেশ্যের কথাই ভুলে গেল? তবে জানো তো, সমৃদ্ধি কিন্তু আমাদের জন্য অত্যন্ত শুভ।
জানো সমৃদ্ধি, তুমি এই সিংহলে পদার্পণের পর খনা শিক্ষা গ্রহণের অধিকার পেয়েছিল। আর এখন তুমি রাজবধূ হওয়ার পর খনার কিন্তু আশ্রম যাত্রা চূড়ান্ত হয়ে গেছে। সত্যি মা? হ্যাঁ খনা, আচার্যদেব নিজে এসে বলে গেছেন